ফাঁকা আস্ফালন হুমকি ওপাশ থেকে চলছে। তা সে কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারেন কোনো অবসরপ্রাপ্ত সেনাকর্তা বা হতে পারে কোনো সংগঠনের নেতা জেল থেকে বেরিয়ে হুমকি দিচ্ছেন। ফাঁকা হুমকি যদিও, কিন্তু তবুও ভাবনার মতো যে এদেশের তদারকি সরকার এই ধরনের হুমকি ও প্রশ্রয় দিচ্ছে। শুনুন। ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কুনজর দিবে না। এদিকে যদি চোখ তুলে তাকাও সে চোখ উপড়ে ফেলা হবে, এদিকে যদি পা বাড়াও সে পা ভেঙে দেওয়া হবে, এদিকে হাত বাড়াও হাত কেটে নেওয়া হবে। আমরা চায়নাকে বলে দেব চিকেন নেক বন্ধ করে দাও, সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো, কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও, পাকিস্তান আফগানিস্তান से मैं कहता हूं कश्मीर के आजादी के लिए काम करो, ফিলিস্তিনি সেই শিখদেরকে বলবো তোমাদের সময় এসেছে, এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও। বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করো না, জসিমউদ্দিন রহমানীকে নিয়ে বাড়াবাড়ি করো না। আমার সঙ্গে নয়াদিল্লি থেকে মৈত্রী রয়েছেন। মৈত্রী, জসিমউদ্দিন রহমানীর এই বক্তব্য যেমন বাংলাদেশ প্রমোট করেনি, তেমনি এখনো পর্যন্ত এটাও জানা যায়নি বাংলাদেশের তদারকি সরকার জসিমউদ্দিন রহমানীর বিরুদ্ধে এই ধরনের মন্তব্যের জন্য কোনো পদক্ষেপ করেছে বলে। তো সেক্ষেত্রে দিল্লি কি ভাবছে? আসলে দেখো, এই বিষয়টা দিল্লির নজরে রয়েছে এবং দিল্লি কিন্তু এই বিষয়টা নিয়ে যথেষ্ট সচেতন। তার কারণ এর আগে আমরা দেখেছি যে জসিমউদ্দিন রহমানীর এই যে মন্তব্য, শুধু এই মন্তব্যই নয়, অন্যান্য সাংসদদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বিভিন্ন পোস্ট সম্পর্কে ভারতের অবস্থান খুব স্পষ্ট ছিল যে ভারতের ইন্টিগ্রিটি এবং অবস্থান খুব স্পষ্ট ছিল যে ভারতের ইন্টিগ্রিটি এবং সার্বভৌমত্বের উপর প্রশ্ন তুলে এমন কোনো মন্তব্য যাতে না করা হয়, তাদেরই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা মাথায় রেখে তেমনটাই কিন্তু ভারতের তরফ থেকে সুস্পষ্টভাবে বলা হয়েছিল। কিন্তু জসিমউদ্দিন রহমানীর সাম্প্রতিকতম যে ভিডিও ভাইরাল হয়েছে এবং যেখানে তিনি সেভেন সিস্টার্স এর সম্পর্কে, অর্থাৎ ভারতের সার্বভৌমত্ব ভাঙার এবং ভারতের ভূখণ্ডকে ভাঙার যে বার্তা তিনি দিচ্ছেন, সেটা দিল্লি খুব একটা ভালোভাবে নিচ্ছে না। এবং আমরা যেটা জানতে পারছি যে দিল্লির তরফ থেকে এই তাদের যে অবস্থান সেটা খুব সুস্পষ্টভাবে বাংলাদেশের তদারকি সরকারকে জানানো হবে এবং আমরা আশা করছি যে দিল্লির তরফ থেকে এই নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো একটা কড়া স্টেটমেন্টও জারি করা হতে পারে। অতনু। রক্তের বিনিময় মাতৃভাষার স্বীকৃতি পেয়েছিলেন যাদের রক্তের বিনিময় হয়েছিল, যারা লড়াই করেছিলেন, সেই মুক্তিযোদ্ধারা এখন বাংলাদেশে তাদের অবস্থান কি? তাহলে শুনে রাখুন। রাতের অন্ধকারে কট্টরপন্থীরা মুক্তিযোদ্ধাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জুতোর মালা পরাচ্ছে কুমিল্লার চট্টগ্রামে। ভাইরাল এই ছবি। মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন, মাতৃভাষার স্বীকৃতির জন্য লড়েছিলেন, আজ জুতোর মালা পরে ঘুরে বেড়াতে হচ্ছে তাকে। আমরা বাড়িতে দেখতেছি ঠিকই আছে, ঠিকই আছে। আমরা বাড়িতে দেখতেছি ঠিকই আছে, ঠিকই আছে। নয়াদিল্লির খবরে নজর রাখা যাক। সংসদে ধাক্কাধাক্কির ঘটনা, এবার ক্রাইম ব্রাঞ্চ তলব করতে পারে রাহুল গান্ধীকে। নয়াদিল্লি থেকে কি খবর আসছে জান মৈত্রী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রী, সেদিকে সেই ঘটনার জন্য এখনো পর্যন্ত কি পদক্ষেপ করা হয়েছে?
দেখো যে ঘটনা ঘটেছে এবং সংসদ চত্বরের যে রক্তারক্তি কাণ্ড ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ গোটা ঘটনার তদন্ত নিজেদের হাতে তুলে নিয়েছে এবং দিল্লি ক্রাইম ব্রাঞ্চ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই তারা দুই সাংসদের মেডিকেল রিপোর্ট তারা নিয়েছে। দুই সাংসদের বক্তব্য নেওয়ার জন্য আজকে তাদের হাসপাতালে যাওয়ার কথা ছিল, যদিও আরএমএল হাসপাতাল সূত্রে খবর যে দুই সাংসদ আহত দুই বিজেপি সাংসদ তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাদের আজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসপাতালের তরফ থেকে। ফলে তাদেরকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পরে এবার দিল্লি ক্রাইম ব্রাঞ্চ আগে তাদের বক্তব্য শুনবে, অর্থাৎ যারা আক্রান্ত হয়েছিলেন তাদের কি বক্তব্য সেটা শোনার পর তারা রাহুল গান্ধীকে অর্থাৎ বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও তারা জিজ্ঞাসাবাদ করতে পারেন, এমনটাই দিল্লি ক্রাইম ব্রাঞ্চের শীর্ষ সূত্র থেকে জানা যাচ্ছে। ইতিমধ্যে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। সেদিনের সংসদ চত্বরের যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সমস্ত সিসিটিভি ফুটেজ সিকিউরিটি এজেন্সি থেকে চেয়েছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। অতনু, ধন্যবাদ। ক্যানিংয়ে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকুল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সি সেই ক্যানিং হাসপাতালের সামনে থেকেই পুলিশের জালে রাজ্য পুলিশের এসটিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে পাকড়াও জঙ্গি, বাড়ি শ্রীনগরের তাংপুরায়। বৃহস্পতিবার মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার দুই এবিটি জঙ্গি। আর শনিবার ক্যানিংয়ে জালে কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি, যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য। রাজ্য পুলিশের এসটিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের অভিযানে গ্রেপ্তার জঙ্গি জাভেদ। বাড়ি শ্রীনগরের তাংপুরায়। জাভেদ মুন্সির ট্রেনিং হয় পাকিস্তানে। আইইডি তৈরিতে সে এক্সপার্ট। একাধিকবার পাকিস্তান, বাংলাদেশ, নেপালে গিয়েছে। 2022 সালে বেশ কিছুদিন কলকাতাতেও ছিল। কাশ্মীরের শহীদগঞ্জ থানায় জাভেদ মুন্সির বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রয়েছে। সম্প্রতি কাশ্মীরে কয়েকজনকে আটক করে পুলিশ। তাদের জেরা করেই জানা যায় জাভেদের কথা। তারপর মোবাইল নেটওয়ার্ক ট্র্যাক করে জালে জাভেদ। পশ্চিমবঙ্গে কি স্লিপার সেল তৈরির ছক ছিল জঙ্গি জাভেদের, নাকি গা ঢাকা দিতেই ক্যানিংয়ে? জঙ্গিদের শায়েস্তা করতে কাশ্মীরে ব্যাপক ধরপাকড় চলছে। তেহরিক উল মুজাহিদিনের উপর নজর রয়েছে গোয়েন্দাদের, কারণ তাদের মাথায় হাত রয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর। এই নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সি কাশ্মীরে থাকলে ধরা পড়ার ভয়, তাই কি ক্যানিংয়ে এসে গা ঢাকা দেওয়ার চেষ্টা? তা অবশ্য হয়নি। গা ঢাকা দেওয়ার আগেই ক্যানিং থেকে পুলিশের জালে কাশ্মীরি জঙ্গি। একসময় বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ত জঙ্গিরা। বাংলাদেশে অশান্তির সুযোগ নিয়ে এই রুটি কি ফের চালু করার চেষ্টা হচ্ছে? জাভেদের গ্রেপ্তারিতে এই প্রশ্নটা উঠছে। তাছাড়া সম্প্রতি আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে অন্যতম সাদ রাডি ওরফে সাব শেখ। এই জঙ্গি মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে ভারতে ঢোকে। তাকে কেরল থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাহলে কি বাংলাদেশ টু ভারত ভায়া পশ্চিমবঙ্গ এই রুটি কি ফের চালু করার চেষ্টা করছে জঙ্গিরা? নভেম্বর মাসে কাশ্মীর থেকে ক্যানিংয়ে আসেন জাভেদের আত্মীয়রা। ক্যানিংয়ের হাসপাতাল পাড়ায় বাড়ি ভাড়া নেন। গুলসাল হাউস নামে শালের ব্যবসা শুরু করেন। রাত্রিবেলা আমাদেরকে জিজ্ঞাসা করলো যে আপনি কাকে ভাড়া দিয়েছেন। আমি শালালাকে ভাড়া দিয়েছি। আর রাত্রিবেলায় ওই লোকটাকে নিয়ে এসেছি। শোনার পরে স্বাভাবিকই আমাদের ভয় করছে, বাবা এটা কি একজনকে ভাড়া দিয়েছি, তার আত্মীয়র সঙ্গে যদি কিছু থাকে। এই 1 মাস হচ্ছে, নভেম্বর মাসে ভাড়া দিয়েছি। তদন্তকারীরা জানতে পেরেছেন শুক্রবার কাশ্মীর থেকে দিল্লি আসে জঙ্গি জাভেদ। দিল্লি থেকে কলকাতা হয়ে ক্যানিং পৌঁছয়। শনিবার তাকে ক্যানিং হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তারপর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতাল পাড়ার বাড়িতে। वो आए थे, उसको ले लिया। वो बोला इधर क्यों आए, इसलिए मेहमान था, वही आया, वही उसी को ले लिया। गुलशन का मतलब हाँ, आप लोगों का हाँ, वो उसका जीजा है, उसका जावेद साहब। जावेद उसको तो 25 साल हो गए शादी को हमारी ननद के साथ। ক্যানিং থেকে জালে জঙ্গি।
জঙ্গির আত্মীয় ক্যানিং এর ভাড়া বাড়িতে, সেই গুলশাল হাউসই এখন পুলিশের নজরে। নিউজ 18 বাংলা।